মেয়ে ঘটিত ব্যাপার স্যাপার। মৈতি বিমর্ষ চিত্তে মাথা নেড়ে সায় জানালো। তামজিদ জোবায়েদ দাঁতে দাঁত চাপলেন। দেখেছো, সময় থাকতে ছেলেকে শাসন না করার ফল এটা। মৈতি রেগে গেল, ক্রুদ্ধ কণ্ঠে বলল, নিজে সারা জীবন প্রতি পায়ে পায়ে শাসন করে কোনো মহাভারত জয় করে নিয়েছো? প্রতি পদে পদে শাসন করার পরেও এই অবস্থা কি করে হলো? যে তুমি যাও কি করতে? ছেলে কি করে, কার পেছনে ঘোরে তুমি দেখবে না? হ্যাঁ, আমি আমার কাজ ফেলে তোমার আধবুড়ো ছেলের কাজকর্ম দেখব, তাই না? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো মৈতি। স্বামী স্ত্রী এক দফা রাগারাগি করে চুপ করলেন। তামজিদ জোবায়েদ লম্বা শ্বাস নিয়ে ইতস্তত কণ্ঠে বললেন, এখন এইগুলো নিয়ে কথা না বলে আমাদের উপায় খোঁজা উচিত। তোমার ছেলের সাথে সরাসরি কথা বলো। কোনো মেয়ে পছন্দ থাকলে জানাতে বলো, আমি বিয়ে করিয়ে দেব। তবুও এমন মরার মতো পড়ে থাকতে বারণ করো। তামজিদ জোবায়েদ অস্থিরতা চেপে বললেন, ছোটবেলা থেকেই তৃষান দুরন্ত মেধাবী আর উগ্র। সে হিমশিম খেত ওর দুরন্তপনা সামলাতে, কিন্তু তবুও ওই দুরন্তপনায় যেন তার শান্তির কারণ। এই যে হঠাৎ একদম চুপচাপ হয়ে গেল, এটা তার পিতৃত্ব ভরা অন্তঃস্থল মানতেই পারছে না। যা করতে হয় করবে, আগের মতো চঞ্চল দুরন্ত হোক। মৈতি উৎকণ্ঠা নিয়ে বলল, সেটাই তো বলছে না কোনো মেয়ের জন্য এমন করছে, এইটা স্বীকার করছে না। এটা তো আমি সেদিনকার কথা শুনে ধারণা করেছি। সেই দিন যে কান্নাকাটি করলো, এরপর আর একটুও টু শব্দ করেনি। কি মুশকিল বলো তো? না বললে বুঝবো কি করে সমস্যা কোথায়? ছেলে মেয়ে লাফাবে, মজা করবে, হাসবে, তা মরার মতো পড়ে আছে। এটা সহ্য করা যায়? তামজিদ জোবায়েদ অস্থির কণ্ঠে বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের ঘরে যাবে, সোজাসাপটা কথা বলবে। সে সিঁড়ি অবধি যেতেই দেখল তৃষান নতমস্তকে নামছে। সে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন। যাচ্ছ কোথায়? প্রত্যুত্তরে ভেসে আসলো ছেলের ভাঙা কণ্ঠ। বাইরে। আমার তোমার সাথে কিছু কথা আছে। বলো। তৃষান সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বলল, দৃষ্টি অদূরে দরজার পানে। তামজিদ জোবায়েদ পেছনে হাত বেঁধে ছেলের দিকে তাকায়, আদেশের সুরে বলল, ওদিকে কি তাকাচ্ছ? আমার দিকে তাকাও। তৃষান পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে তাকায় বাবার মুখ পানে। থমথমে মুখে বলল, যা বলা তাড়াতাড়ি বলো। কি হয়েছে তোমার? কি হবে? পাল্টা প্রশ্নে তামজিদ জোবায়েদ খেকিয়ে উঠলেন। সারাদিন এমন মনমরা হয়ে পড়ে থাকো কেন? আগের মতো গুন্ডামি, মারামারি, তেড়ামো করো না কেন? তো তুমি চাও আমি এগুলো করি? না, কিন্তু হঠাৎ কি এমন হলো যে তুমি এমন চুপচাপ হয়ে গেলে? কিছু না। দেখো, আমি বেশ জানি তুমি কোনো মেয়ের পেছনে ঘুরতে। এরকম কোনো বিষয় হলে খুলে বলো, আমি সেই মেয়ের বাড়িতে লোকের সাথে কথা বলি। কিন্তু এমন চুপ হয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। না চাইতেও একটু একটু করে ভেতর থেকে আর্তনাদ ঠিকরে বের হতে চাইছে। তৃষানের চোখ টলটল করে উঠল। ফের চোখের সামনে কারো রাগী মুখ ভেসে উঠতেই ফর্সা মুখ, রাগলে নাক ঠোঁট লাল হয়ে যাওয়া সেই অপার্থিব সৌন্দর্য আজও জলজল করে তার চোখে। অথচ আজ প্রায় 2.5 মাস মেয়েটিকে এক নজর দেখা হলো না। বাবা মা তাদের মাতৃত্ব আর পিতৃত্বে কতটা বলিয়ান হলে সারা জীবনের করা অপরাধ এক নিমিষে ভুলে গিয়ে সন্তানের সুখের জন্য মরিয়া হয়ে ওঠে। তৃষান ছলছল নেত্রে বাবা চোখ পানে তাকায়, ক্ষীণস্বরে বলল, এমন কিছু না। তামজিদ জোবায়েদ স্পষ্ট দেখলেন ছেলের চোখে জল। মিথ্যে কথা বলছো কেন? আমি কি কখনো বলেছি তোমার কথা শুনবো না? বললাম তো কিছু হয়নি। তুমি তো বললে ভদ্র সভ্য হতে, তাই হচ্ছি। এমন ভদ্রসভ্য হতে বলিনি যে মুখে একটু হাসিও থাকবে না। কারণ ছাড়া হাসি আসছে না। তুমি কোনো যোগ বলো, আমি হাসবো। মজা করছো আমার সাথে? ওহো। তামজিদ জোবায়ের এবার ধৈর্য হারা হলেন, বিতৃষ্ণা ভরা কণ্ঠে বললেন, সব সময় কিছু না কিছু করে আমায় জ্বালাতেই হবে, তাই না? আমার বয়স হয়েছে, সব সামলে আমি হিমশিম খাই। একটু তো বাপকে বোঝার চেষ্টা করো। চেষ্টা তো করছি, বলো কি করতে হবে। তৃষান ধিমি কণ্ঠে বলল। তামজিদ জোবায়ের চঞ্চল কণ্ঠে বললেন, হাসবে, খেলবে, মজা করবে, আনন্দ করবে, পড়াশোনায় শেষ, একটা চাকরি খুঁজবে, মাঝের মধ্যে বাবার দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে নেবে। আচ্ছা। ছেলের শান্ত জবাবে তামজিদ জোবায়েদ ভড়কে গিয়ে বললেন, কি আচ্ছা? তুমি যা বলছো তা করব। সত্যি? হুম। তবে আগামী সপ্তাহে ক্লাস 9 আর নিউটেনের একটা ম্যাথ অলিম্পিয়ার আর 7 দিনের একটা ট্যুর আছে ঢাকাতে। নিজ দায়িত্বে টিমকে নিয়ে যাও সেখানে। আর
সহি সলামতভাবে সব কাজ সম্পন্ন করে নিয়ে আসো। তামজিদ জোবায়েদের উৎসুক কণ্ঠে তিশান শান্ত স্বরে বলল। আচ্ছা। তামজিদ জোবায়েদের মুখ চকচক করে উঠল। সত্যি বলছো? তিশান আর জবাব দিল না, গটগট করে বেরিয়ে যায় ঘর থেকে। তামজিদ জোবায়েদ বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে বললেন, মৈতি, কিছু তো হয়েছে বুঝতে পারছি, কিন্তু তোমার ছেলে বলবে না। তবে যা হয় ভালোর জন্যই হয়। এবার যদি তোমার ছেলে একটু সঠিকভাবে জীবনযাপন করতে শুরু করে, তবে আমার থেকে খুশি কেউ হবে না। কিন্তু আমার ছেলেটা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তামজিদ জোবায়েদ স্ত্রীর মাথায় হাত রেখে হাসি মুখে বললেন, মাঝের মধ্যে সুখের নেশায় আমাদের বিবেক বুদ্ধি যেমন লোপ পায়, তেমনি মাঝের মধ্যে দুঃখ আমাদের সঠিক পথে পরিচালনা করে। চিন্তা করো না, ও নিশ্চিত নিজের মধ্যে সবটা সামলে উঠবে। আর না সামলে উঠতে পারলে আমরা আছি না, ঠিক সমাধান করে নেব। স্বামীর কথায় আশ্বস্ত হয় মৈতি। কেননা ছেলের মতো এই লোকও তেদর, কিছু বললে তা করেই ছাড়বে। সকাল থেকে রোজের শরীর খারাপ, জ্বর আসার পূর্বাভাস, উপরন্তু বুকভার সম্মুখে ভেসে ওঠা অর্ধমিত বিধ্বস্ত মুখ দেখে রোজ বাচ্চাদের মতো চোখের পানি মুছতে মৌনতা শীতল দৃষ্টি ফেলল সুধায়। কাঁদছো কেন? রোজ কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো করে বলল, আমি তোমার কাছে আসবো মৌনু বউ। আমি আর তোমার মৌনু বউ নেই, কতবার বলেছি ওই নামে ডাকবে না রোজ। তুমি সব সময় আমার মৌনু বউ ছিলে আর থাকবে। মৌনতা দৃষ্টি সরিয়ে নেয়। হাতে আধা খাওয়া একটা বুবুলুবু চকলেট, অতি প্রিয় ও চকলেটটাও সবটা খেতে পারছে না, ভেতর থেকে উগড়ে বের হয়ে আসতে চাইছে। সব রেখে দিল সে চকলেটটা। হিটারের উষ্ণতায় ঘেমে উঠতে মাথার টুপিটা খুলে ফেললো। সহসা অপর প্রান্ত থেকে ফুপিয়ে কাদার শব্দ ভেসে আসলো। মৌনতা এবার বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, এখনো মরে যায়নি রোজ, এভাবে কাঁদছো কেন? রোজ জবাব দিতে পারে না, কান্নার তোপে তার রুহু কেঁপে উঠছে প্রিয় মানুষটার বিভৎস রূপ দেখে। মাথায় খোঁচা খোঁচা চুল, চামড়ার জায়গায় জায়গায় কালচে ছাপ, আর নরকঙ্কালের ন্যায় মুখশ্রী। সে কি বিদঘুটে চেহারা। রোজ অস্ফুট স্বরে বলে ওঠে, তোমার চুল। মৌনতা ম্লান হেসে বলল, তোমার ভাইয়ের দেওয়া শাস্তি। সুন্দর লাগছে না আমায়? এমন করে বলো না, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আমি জানি। শুধু একটু ধৈর্য আর কষ্ট সহ্য করতে হবে। সবাই বলে, এগুলো শুনতে আর ভালো লাগে না রোজ, আমি পরে কথা বলবো। মৌনতা কেটে দেয় ফোন। রোজ আরো দ্বিগুণ শব্দে কেঁদে উঠল। পাশেই বসে থাকা রূপকথা আর জবার দৃষ্টি ছলছল। জবা চোখ মুছে ফেললো, দৃঢ় কণ্ঠে বলল, আফা, আপনি এমন মরা কান্না করবেন না তো। আমার বিশ্বাস আমার ভাবিজান আবার সুস্থ হইয়া ফিরে আইব। আমরা হাসি মুখে তার অপেক্ষা করুম। এত মানুষের দোয়া বিফলে যাইতেই পারে না। সৃষ্টিকর্তা ফিরিয়ে দেবেন না এই দৃঢ় বিশ্বাস নিয়ে সকলে পুনরায় নিজের জীবনের তাগিদে ছুটে। রোজ ফোলা ফোলা মুখ নিয়ে দুর্বল দেহে নিচে নামতে নির্জনা বেগম চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় শুধালেন, মুখের এমন অবস্থা কেন রোজ? তেমন কিছু না আম্মা, জ্বর উঠবে মনে হয়, তাই মাথা ব্যথা করছে। রোজ কিছু খুঁজতে খুঁজতে বলল, না পেয়ে হাঁক ছেড়ে জবাকে ডেকে বলল, জবা আপা, আমার জামা ধুয়ে কোথায় রেখেছো? উপরে কোথাও নেই, নিচেও দেখছি না। জবা ছুটে আসে বসার ঘরে, মাথায় হাত দিয়ে হড়বড়িয়ে বলল, আরে আফা, সাত থেকে কাপড় আনতে মনে নাই? এইগুলোই করবে তুমি? ফতুয়াগুলো সব কটা ধুয়ে দিয়েছি, এখন আমি পরবো কি? গরম লাগছে আমার। রোজ রাগ ছেড়ে বলল, শরীর অচিরে খারাপ হতে শুরু। নির্জনা বেগম নীরবে মেয়েকে অবলোকন করে বলল, ভাইজানকে বলে দাও আসার সময় আর কটা ফটো নিয়ে আসতে। মায়ের কথা মতো রোজ ভাইকে ফোন করে বলল। তপবন জানালো সে নিয়ে আসবে। রোজ পুনরায় উপরে উঠতে গেলে নির্জনা বেগম পিছু ডাকলেন। কোথায় যাচ্ছ? রোজ ফিরে তাকায়, দুর্বল কণ্ঠে বলল, ঘুমাবো, মাথা ব্যথা করছে। আমার কাছে এসো, আমি মাথা টিপে দিচ্ছি। মায়ের নতশির বলা ভীষণ অনাকাঙ্ক্ষিত কথায় রোজ কপাল কুঁচকে শুধায়, হ্যাঁ? আমার কাছে আসতে বলেছি, হ্যাঁ হ্যাঁ করছো কেন ওখানে বসে? মায়ের ক্ষিপ্ত কণ্ঠে রোজ ভরকে গিয়ে এগিয়ে গেল। নির্জনা বেগম সোফার এক কিনারায় বসে সুতা দিয়ে জামা বুনাচ্ছিল। রোজ এগিয়ে যেতে সে হাতের কুশি কাটা সরিয়ে রেখে কোল দেখিয়ে বলল, এখানে শুয়ে পড়ো। মায়ের ব্যতিক্রমী আচরণে হতবাক রোজ জড়তা নিয়ে মায়ের কোলে শুয়ে পড়ল। মা বরাবরই রোজের জন্য এক কঠিন সত্তা। সবসময় তাদের মাঝে একটা দূরত্ব বজায় ছিল। তবে জীবনের প্রথমবার নাকি অজস্রবার জানে না রোজ, কিন্তু বিবেক বুদ্ধি হওয়ার পর এই প্রথম সে অনুভব করলো চুলের ভাঁজে মায়ের স্পর্শ, যে স্পর্শ পৃথিবীর সব স্পর্শের চেয়ে নমনীয়, আদুরে আর মহা ঔষধের ন্যায় জাদুকরী। মাথায় হাত বুলিয়ে দিতে শারীরিক দুঃখগুলো কোথায় যেন লুকিয়ে গেল। রোজ অবাক হয়, মায়ের স্পর্শ এত শক্তিশালী, এত কেন প্রশান্তি অনুভব হচ্ছে? কেন দেহের সকল অস্থিরতা মিলিয়ে যাচ্ছে?
ওই উষ্ণ স্পর্শের তালে। ভাবতে ভাবতে জাদুকরী স্পর্শে কখন রোজ ঘুমিয়ে গেল তা টেরই পেল না। মেয়ে ঘুমাতেই নির্জনা বেগম ছলছল নেত্রে পূর্ণ চোখে তাকালেন মেয়ের মুখ পানে। কোমর জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে রোজ। আজ এত বছর পর মনে হলো এই মেয়েটিকে বুকে জড়িয়ে নিলে অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। কোথাও এক টুকরো শূন্যতা পূরণ হয়ে যাচ্ছে। এই প্রথম রোজকে স্পর্শ করতে, ভালোবাসতে একটু জড়তা, ঘৃণা, অনীহা অনুভব হচ্ছে না নির্জনা বেগমের। সে ছলছল নেত্রে মৃদু হাসলো। ইচ্ছা করছে মেয়েটিকে এভাবে নিজের সাথে আগলে রাখতে, কিন্তু সময় যে ফুরিয়ে গিয়েছে। সেই ছোট্ট রোজের শৈশব হারিয়ে গিয়েছে। মাকে জড়িয়ে ধরে ঘুমানো, ছুটে এসে অবুঝ আবদার করা, মন খারাপ হলে মায়ের গায়ের সাথে লেগে বসে থাকা, এগুলো আর এখন করে না রোজ। যখন করতো তখন সে দূরে সরিয়ে দিয়েছিল, তাই এতটুকু শাস্তি তার প্রাপ্য। স্যুপ খেতে খেতে মৌনতা উৎসুক দৃষ্টি ফেলল আনির দিকে। উৎসুক কণ্ঠে শুধালো, নাইলের চাচু তোমায় ভালোবাসতো? আনি হাসি মুখে মাথা নেড়ে সায় জানালো। মৌনতা পিটপিট করে চেয়ে বলল, কিন্তু আমি যতটুকু শুনেছি তার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে গিয়েছে অন্য কারোর সাথে। আনি উৎকণ্ঠা নিয়ে বলল, আরে বিয়ে হয়ে যায়নি, আমি অন্য কাউকে ডেট করছিলাম। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও আমার সাথে রেগে আছে, তাই সবসময় রাগ দেখায় আমার সাথে। হ্যাঁ, সত্যি? হুম। মৌনতা ঠোঁট উল্টালো। এত ঠুনকো একটা ব্যাপারে ওই মানুষটা এমন হয়ে গিয়েছে, বিশ্বাস হলো না। তবে এতে তার কি? সে কাজ ঝাঁকিয়ে খাবার খেতে লাগলো। হসপিটালের খাবারের চেয়ে এখন একটু ভালো খাবার দেওয়া হয়, অন্তত কিছু মশলা অ্যাড করা হয়, খেয়ে স্বস্তি পাওয়া যায়। দুপুর 1টা নাগাদ রোজ বাড়িতে ফিরল। ফিরেই বসার ঘরে আনিকে দেখে তার মাথায় আগুন ধরে গেল। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমি তোমায় বলেছিলাম না যখন তখন এই বাড়িতে আসবে না। মনতা অসুস্থ, ওর সংক্রমণের ঝুঁকি থাকে অধিক মানুষের সাথে মেলামেশা করলে। তোমার মাঝে কি একটু কমন সেন্স নেই? আনি ব্যথিত হয়ে বলল, আমি নিজেকে স্যানিটাইজ করেই এসেছি রোজ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? জীবাণুটাই তো তুমি নিজেকে স্যানিটাইজ করে গায়েব করে দিতে পারলে না? অসহ্যকর। সব কথা ইংরেজিতে বললেও এই কথাটা বাংলায় বলল রোজ। ঘরের এক কোণে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা মৌনতা ফিক করে হেসে উঠল তার কথায়, কিন্তু আনি কিছু বুঝলো না। কারোর হাসির শব্দে রোজ ফিরে তাকায় নিজের বাম দিকে। মৌনতা হাসি থামিয়ে নিল, তৎক্ষণাৎ গম্ভীর গলায় শুধালো, নাইল নিশান্তের সাথে আসছে। আপনি বাইরে কি করছেন? আপনাকে বলেছিলাম না জীবাণু থেকে দূরে থাকতে? ও একা বসেছিল, তাই কথা বলছিলাম। ওর থেকেই দূরে থাকতে বলেছি। মৌনতা কিছু বলল না, শুধু মনে হচ্ছে আনি এতক্ষণ তাকে মিথ্যে গল্প বলেছে। নাইলকে কাঁধে নিয়ে নিশান্ত ঢুকতেই আনিকে দেখতে পেল। তার মুখ বিকৃত হয়ে গেল। এই মেয়েটা এরোজ বলতে পাগল, সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। এরোজ তাকে আদেশে সুরে বলল, 2 মিনিটের মধ্যে এটাকে এখান থেকে গায়েব করবি। নিশান্ত ইনিয়ে বিনিয়ে আনিকে নিয়ে বেরিয়ে গেল। এরোজ সোজা নাইলকে নিয়ে গোসলে ঢুকলো। দুজনে একদম গোসল শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হলো। মাসুমা বেগম এগিয়ে গিয়ে কোলে তুলে নিল বাথরব পরা নাইলকে। মাথা মুছতে মুছতে এরোজকে বলল, নাইলকে চাইল্ড কেয়ারে দেয়া খুব প্রয়োজন। এরোজ মাথা মুছতে মুছতে বলল, চাইল্ড কেয়ারে না দিলে ওর ভাষা শেখাটা কঠিন হয়ে যাবে। বাচ্চাদের সাথে থাকতে থাকতে ও খুব সহজে ভাষা আয়ত্তে নিয়ে নিবে। ওকে একা রাখবো না তো। যতক্ষণ চাইল্ড কেয়ারে থাকবে ততক্ষণ নিশান্ত আর নিভার মধ্যে একজন ওর সাথে থাকবে, চিন্তা করবেন না। ভাষা শেখাটা কি খুব প্রয়োজন? আমরা এখানে 1 কিংবা 1.5 বছরের জন্য আছি, ভাষা না শিখলেও চলবে। এরোজের ব্যস্ত হাত থেমে গেল। আনত মুখে খানিক সময় নিল জবাব দিতে। বলতে পারল না এই ভাষা আর এই দেশেই নাইলের আগামী ভবিষ্যৎ। সে কিয়ৎকাল বাদ ধিমি কণ্ঠে বলল, ওর বিকাশের সময় এটা। এখন ওর অনেক মানুষের সাথে মিশতে হবে, জানতে হবে। এত লম্বা সময় যদি ও মানুষের সাথে না মিশে তবে ওর বিকাশে বিঘ্ন ঘটবে। তাই ভাষা শেখাটা ওর জন্য গুরুত্বপূর্ণ। মাসুমা বেগম আর কিছু বলার সুযোগ পেল না। আজ নাইলের প্রথম দিন ছিল চাইল্ড কেয়ারে। মৌনতার সাথেও কথা হয়েছে এ ব্যাপারে, ও সায় জানিয়েছে। তো তার মন সায় দেয় না। সে তো একটু হলেও বুঝতে পারছে এরোজের অভিপ্রায়। এটা যদি সত্যি হয় এর থেকে বাজে আর কিছু হবে না। নিজের বড় ভাইয়ের দ্বারা প্রতারিত তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রতি এরোজ কি করে এমন অনুভূতি লালন করতে পারে? মাসুমা বেগম অস্থির দৃষ্টি ফেললেন। এমনটা হতেই দেওয়া যাবে না। নিজের মেয়ের বিধ্বস্ত জীবন আর জটিল হতে দেবে না সে। একবার শুধু মৌনতা সুস্থ হোক, এরপর আর কোনোদিনও শিকদার বাড়ির ছায়াও পড়তে দেবে না মৌনতার উপর। সে নাইলকে নিয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাইল মায়ের কাছে যেতে পারল। নাইল গুটি গুটি কদমে সোফায় উঠে মায়ের গায়ের সাথে লেগে বসতে মৌনতা তাকে দুহাতে বুকে জড়িয়ে নিল। ললাটে বরাবর চুমু দিয়ে বলল, আমার মা গোসল করেছে?
ছোট পাপা করিয়ে দিয়েছে। বেছি বেছি বডি ওয়াশ দিয়ে গোসল করিয়ে দিয়েছে। দেখো আমি সুন্দর হয়ে গিয়েছি, লাইক প্রিন্সেস। মেয়ের চঞ্চল কণ্ঠে মৌনতা ঠোঁট ছাড়িয়ে হাসলো। চুলে হাত বুলাতে বুলাতে বলল, একদম স্নো হোয়াইটের মতো লাগছে আমার নাইলকে। কিন্তু তুমি কি সবসময় ছোট পাপার সাথে গোসল করতে? নায়েল ঘন ঘন মাথা নেড়ে বলল, সব সময় আমরা একসাথে গোসল করি। সুইমিং পুলেও গোসল করেছি একদিন। তাই নাকি? বলো, সুইমিং পুল। আমি, নিশান্তা, নেভাপু, নাবেলা আপু সবাই একসাথে গোসল করেছি। অনেক মজা হয়েছিল। মেয়ের কথা শুনতে শুনতে মৌনতা ভাবুক হয়। এ বাড়িতে এসেছে আজ প্রায় 1.5 দিন, কিন্তু তার দেখা এরোজ আর এই এরোজের মধ্যে বিস্তর ফারাক। চোখে মুখে ভরপুর দৃঢ়তা আর দায়িত্ববোধ। এক মুহূর্তের জন্য আগে সেই উদাসীন উদ্দেশ্যহীন মানুষটাকে দেখা যায়নি। পুরোটা সময় তার খেয়াল রাখা, নায়েলের খেয়াল রাখা, আবার কাজে যাওয়া, বিশ্রাম নিতেও তেমন একটা দেখা যায় না। এরোজের বাড়ির নিচতলায় বসার ঘর, রান্নাঘর আর 2টা গেস্ট রুম, মাস্টার বেডরুম ও সব দোতলায়। ব্যাকইয়ার্ডে বাড়ির সাথে যুক্ত বড়সড় একটা সুইমিং পুল। এরোজ বসার ঘরে আসতে মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকায়। এরোজ সোজা রান্নাঘরে ঢুকলো। মাসুমা বেগম রান্না করতে করতে শুধালেন, কিছু খাবে? কি খাবে বলো, বানিয়ে দিচ্ছি। এরোজ সৌজন্য হেসে বলল, না আন্টি, কিছু খাবো না। আমি ওনার খাবারটা বানাবো। 1:30 বেজে গিয়েছে। ডক্টর 1টার মধ্যে খাবার দিতে বলেছে। ওকে কি খাবার বানিয়ে দেব? আমায় বলো, আমি বানাচ্ছি। তুমি রান্না করতে পারো নাকি? তাকে যে খাবারগুলো দিতে বলেছে তা আপনি বানাতে পারবেন না। আমি রান্না করতে পারি, সমস্যা নেই আন্টি। আপনি একটু বিশ্রাম নিন, আমি ততক্ষণে রান্না করে নিচ্ছি। মাসুমা বেগম নীরবে সরে গেলেন। মায়ের কোলে চেপে বসা নায়েলকে গিয়ে বললেন, নানুমণি, আমার কাছে এসো, তোমার খাবার রান্না হয়ে গিয়েছে। নায়েল নানুর সাথে যাবে না। মৌনতা মেয়ের চুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, আমায় দাও, আমি খাওয়াচ্ছি। পারবি? মৌনতা ম্লান হেসে বলল, পারবো না কেন? যার জন্য এই দেহে এখনো প্রাণ আছে তার জন্য সব করতে পারবো। তুমি খাবার আনো। মৌনতা মেয়েকে কোলে নিয়ে হেঁটে হেঁটে খাওয়াতে শুরু করলো, যদিও কিছুক্ষণ পর পর তাকে বিশ্রাম নিতে হয়েছে। খাওয়াতে খাওয়াতে মা মেয়ে রান্নাঘরে ঢুকলো। নায়েলকে কিচেন ক্যাবিনেটের উপর বসে মৌনতা তাকায় নিজের কর্মে মগ্ন লোকটির দিকে। অনলাইন দেখে দেখে নিমগ্ন চিত্তে রান্না করছে, যেন এক চুল এদিক ওদিক না হয়। আপনি রান্না করতে পারেন? এরোজ ছোট্ট করে জবাব দিল, তবে কি? আপনি রান্না করছেন কেন? এগুলো বিদেশি খাবার, আমি রান্না না করলে কি রান্না করবে? এখানে মেইড পাওয়া মুশকিল। আমি বাড়িতে যাওয়ায় আমার মেইড চলে গিয়েছে। এরোজ সবজি সেট করতে করতে বলল। মৌনতা মেয়ের মুখে খাবার তুলে দেয়, বাঁকা চোখে চেয়ে খানিক কৌতূহলী গলায় শুধালো, অনেকে কি আপনি পছন্দ করতেন? এরোজ ঘাড় ঘুরিয়ে তাকায়, কপাল কুঁচকে শুধায়, কেন? ও বলল আপনি নাকি ওর জন্য নিজের জান দিতেও পারেন, আবার কারোর জান নিতেও পারেন। ফিল্মি ডায়লগ কোথাও থেকে শিখে এসেছে হয়তো। এরোজের শান্ত স্বরে বলা কথায় মনুটা ঠোঁট চেপে হাসলো, ফের বলল, আপনি নাকি ওর জন্য মাতাল হয়েছেন। এরোজ বিরক্তিতে চসূচক শব্দ করলো, অস্ফুট স্বরে বলল, শি ইজ ইনসেন। পরপরই বলল, আর আপনি এগুলো শুনেছেন? ও গল্প করছিল, সবটা কি মিথ্যা? এরোজ জবাব দিল না। মৌনতা ফের কৌতূহলী গলায় শুধালো, আপনি কাকে ভালোবাসেন? এক হাতে ছুরি আরেক হাত কোমরে ঠেকিয়ে এরোজ পা এলবো করে দাঁড়ালো, রুক্ষ স্বরে বলল, আপনাকে এইসব মিস ইনফরমেশন কে দিয়েছে? এইসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দিকে খেয়াল দিন। সিদ্ধান্ত নিয়েছেন কিছু? চুল কাটতে হবে। মৌনতার মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। এরোজের কথায় আনত স্বরে মিনমিন করে বলল, আমি চুল কাটবো না, যেটুকু আছে সেটুকু থাকবে। এরোজ নম্র স্বরে বলল, যেটুকু আছে সেটুকু আগামী সপ্তাহে পড়ে যাবে। কেটে ফেলা উত্তম আপনার জন্য। এই পরা চুলগুলো নাইলের মুখে যেতে পারে, এভাবে রাখা ঠিক নয়। নায়েলের প্রসঙ্গ আসতেই মৌনতা বিবাদ ভুলে গেল, নতশির মাথা নেড়ে পড়ল, আচ্ছা কাটবো। গোসল করেছেন? না। 1:30 বাজে। আপনি এতক্ষণ কি করছিলেন? 11টার মধ্যে গোসল করবেন প্রতিদিন। 10 মিনিট বসুন, আমি ট্রিমার নিয়ে আসছি। এরোজ দ্রুত হাত চালায়। 10 মিনিটের মধ্যে খাবার বানিয়ে
ট্রিমার নিয়ে নিচে আসে। নিচে আসতেই দেখলো মৌন তাকাচ্ছে। মাসুমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিকিৎসা শেষ হলেই আবার চুল আগের মতো হয়ে যাবে আম্মা। নায়েল অবাক হয়ে দেখলো মায়ের মাথা টুপি খোলা অবস্থায়। খুব কমই সে মাকে দেখেছে। সে অবাক পানে বলল, মামার চুল নেই। আরে তুমি তো ছোট বেবেদের মতো টাকু হয়ে গেছো। মেয়ের কথায় মৌনতা ঠোঁট কামড়ে কান্না আটকালো। এরোজ এগিয়ে আসতেই মৌনতা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় তার হাতে থাকা ট্রিমারটির দিকে। একজন নারীর সবচেয়ে মূল্যবান বাহ্যিক সৌন্দর্য তারও সম্বল বলতে অতটুকুই ছিল। সে আহামরি সুন্দরী নয়, কিন্তু সৃষ্টিকর্তার স্বামী নামক সৌন্দর্যের সাথে তার সবটুকু সৌন্দর্য কেড়ে নিচ্ছে কেন? এরোজ বুক ভরা নিঃশ্বাস নিয়ে সাহস যোগায় ক্ষীণস্বরে বলল, এই সোফায় বসুন। তার কথা মতো নির্দিষ্ট সোফায় বসে মৌনতা। ট্রিমারের আওয়াজ কর্ণগোচর হলে বুকটা ধরফরিয়ে উঠল। বরাবরের ন্যায় ভয়গুলো গ্রাস করলো মৌনতাকে। সেই সম্বলটুকু একটু একটু করে কোলে পড়তে মৌনতা ফুপিয়ে কেঁদে উঠল। এরোজ রক্তাভ নেত্রে চোয়াল শক্ত করে মাথা থেকে অবশিষ্ট চুলগুলো কেটে ফেলল। চোখে মুখে অদ্ভুত হিংস্রতা, দৃঢ়তা। তার সবটুকু কেড়ে নেওয়ার নিঃশেষিত শোক আর দেখা যাচ্ছে না ওই চোখে মুখে, শুধুই হিংস্রতার আনাগোনা। ইদানিং রূপকথার উপর পারতে সই সংসারে চাপ দেওয়া হয় না। দুপুরে রান্নাটা প্রতিদিন শাশুড়ি করে। তার দায়িত্ব শুধু সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা তৈরি করা আর বাকি সব টুকিটাকি কাজগুলো, যেগুলো পড়াশোনা করে খুব সানন্দে সম্পন্ন করতে পারে সে। রূপকথা তখন সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল। বানাতে বানাতে অজস্রবারের মতো বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় আঁচল ধরে পিছু পিছু ঘুরতে থাকা ছেলের পানে। শাড়ির আঁচল আঁকড়ে ধরে তানশান করুণ চোখে চেয়ে অজস্রবারের মতো পড়ল। প্লিজ মামি। রূপকথা খুন্তি হাতে তেজি কণ্ঠে বলল, তোমার পাপা যদি তোমার কথাই না শোনে তবে আমার কথা শুনবে কি করে? অদ্ভুত কথা। কেন শুনবেন না? আপনি বুঝিয়ে বলবেন একটু। ওখানে সবাই যায় আর সবার অভিভাবকরাও যায়। তুমি বলেছো না তোমার পাপাকে? বলেছিলাম তো। কি কি বলেছে? কিছুই বলেনি, সোজাসুজি না করে দিয়েছে। কিছুই যখন বলেনি তখন সে নিশ্চয়ই মানে কিছু বোঝে না করেছে। বাবা সবসময় এমন করে মিমি। আজ পর্যন্ত কখনো বাইরে কোনো স্কুলের ম্যাথ অলিম্পিকের অংশ নিতে দেয়নি। স্কুলের প্রতিযোগিতায় অংশ নিতে দিয়েছে, কিন্তু এই ম্যাথ অলিম্পিক আন্তর্জাতিক পর্যায়ে যাবে। যদি আমি প্রতিটা পর্যায়ে জিততে পারি তবে আমায় সিনে নিয়ে যাওয়ার হবে, ওখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রূপকথা শুনতে শুনতেই ফের মগ্ন হয় বার্গার অ্যাসেম্বল করতে। আগামী সপ্তাহে তানশানের স্কুল থেকে একটা ম্যাথ অলিম্পিয়াডের জন্য মেধাবী 14 জনকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। জিততে পারলে আন্তর্জাতিক পর্যায়ে তারা ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। আর আশ্চর্যের বিষয় হলো এখানে সুনেরাও অংশ নেবে। তানশান এবার রূপকথার বাহু আঁকড়ে ধরল, আহ্লাদে সুরে অনুনয় করে বলল, ও মিমি, সুনেহারার মতো স্টুডেন্টও ওখানে অংশ নিচ্ছে। সেখানে আমি ওর থেকে কত ভালো স্টুডেন্ট, আমারও উচিত অংশ নেওয়া। এতে আমার আগ্রহ আরো বেড়ে যাবে। আপনি ভাবুন তো, আমি যদি এত মানুষের মাঝে জিতে যাই তবে কত আনন্দ হবে। রূপকথা ঘাড় কাত করে তাকায়। অতি নিকটে থাকা আহ্লাদি মুখ পানে দৃষ্টি বড্ড তৃষ্ণার্ত। আগে এমনই আহ্লাদি আবদার করতো মৌনতা ভাবির কাছে, তখন তার খুব আফসোস হতো। তোর কাছেও যদি এমন আদুরে আবদার করতো। আজ একটু একটু করে আফসোসগুলো মিলিয়ে যাচ্ছে। তানশান তার কাছেও আবদার করছে। সে মৃদু হেসে ছেলের মাথা এলোমেলো করে দিয়ে বলল, আচ্ছা যাও, আমি কথা বলবো, কিন্তু না মানলে আমার দোষ নেই। মানবে না কেন? মানতে হবে। আমি বললে বলে দিবে, আপনি সোজাসুজি বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরিবর্তে আমায় কি দেবে? রূপকথা গাল ভরে হেসে বলল। সহসা তানশান মুখ বিকৃত করে নিল, বিদ্রুপ করে বলল, আপনি পড়াশোনা ছেড়ে ব্যবসা করুন মিমি। আপনার কথায় কথায় যে বিজনেস করেন তাতে দেখবেন অল্প সময়ে আপনি কোটিপতি হয়ে যাবেন। রূপকথা থমথমে মুখে বলল, তবে নিজের কাজে নিজ করে নাও। আমি কখন বললাম কিছু দেব না? আপনি যা চান তাই দেব তো। তোমার পাপার গতকাল ফুচকা খাওয়ানোর কথা ছিল, কিন্তু খাওয়ায়নি। তুমি খাওয়াবে? এত ছোট ব্যাপার, কাল সকালে স্কুলে গিয়ে খাবো। রূপকথা খুশি হয়ে গেল, চঞ্চল কণ্ঠে বলল। তপবনের ফিরতে রাত 10টা বেজে গেল। এসে এসে কোনো মতে খাওয়া দাওয়া করে হোয়াইট বোর্ডে রিসেন্ট প্রজেক্টের স্ট্রাকচার রাখতে বসে গিয়েছে। রূপকথা তানশান দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে তাকালো। তানশান ইশারায় ভেতরে যেতে বলল, ফিসফিসিয়ে বলল, যা যা শিখিয়ে দিয়েছি তাই বলবেন, কিন্তু আমার পিছনে যেমন নাসর বান্দার মতো লেগে থাকেন পাপার পিছনেও তেমন লেগে থাকবেন। রাজি করিয়েই দম নেবেন, ওকে? রূপকথা বড় বড় নেত্রে চেয়ে ফিসফিসিয়ে বলল, এ মা, এতে তো অনেক কষ্ট করতে হবে। না না, শুধু ফুচকা হাতে হবে না, আরো কিছু দিতে হবে। তানশান কপাল চাপড়ালো, দাঁতে দাঁত চেপে বলল,
আরে আমার মা, যা চান সব দেবো, শুধু পাপাকে একটু রাজি করান। ও তুমি টেনশন করো না, আমি ঠিক রাজি করিয়ে নেব। বলেই মা ছেলে রুমের দিকে তাকালে আচমকা মৃদু চেঁচিয়ে উঠল ভয়ে। মার্কার হাতে তপবন শটান হয়ে দাঁড়িয়ে আছে। বউ বাচ্চার এমন থতমত খাওয়া মুখ দেখে তপবন ভ্রু নাচালো। কি হচ্ছে এখানে? কিসের তো খুশু খুশু পুষু পুষু হচ্ছে? কিছু না বাবা, কিছু না। তানশান কাজ ঝাঁকি কুল সাজার চেষ্টা করলো, কিন্তু বাবার সামনে যে এগুলো নিতান্তই বোকামি। ছেলের আদ্যপান্ত চেনা তপবন গুরু গম্ভীর কণ্ঠে বলল, তোমার পড়াশোনা নেই? আছে, সেটা নিয়ে মিমির সাথে একটু আলোচনা করছিলাম আর কি। তপবন এবার তাকায় স্ত্রীর প্রাণে। তোমার পড়াশোনা নেই? আছে, কিন্তু একটু পর পড়বো, আমার একটু কাজ আছে। দুজনার গড়িমসি দেখে তপবন এবার কঠোর গলায় বলল, এগুলো বাদ দিয়ে পড়তে যাও দুজন। তোমরা কিসের জন্য ঘুরঘুর করছো তা কি আমি বুঝি না? এগুলোর পেছনে যত সময় যাবে ততদিনে তোমার একটা বই শেষ হয়ে যাবে তানশান। এই সেন্সটুকু তোমার মাঝে কাজ করছে না? পাপা তোমায় কতবার বলেছি প্রতিযোগিতায় মন না দিয়ে নিজের দক্ষতা বাড়াতে নজর দাও। তানশান নতশির কাঁদো কাঁদো গলায় বলল, এত দক্ষতার কি দরকার যদি আমি তা কাজেই লাগাতে না পারি? এই প্রতিযোগিতায় জিততে পারলে আমি চীনে যেতে পারবো বাবা। তোমার কি মনে হয় আমি তোমায় চিনি পাঠাতে পারি না? কিন্তু সবকিছুর একটা সঠিক সময় আছে তানশান। পড়াশোনা করে বড় হও, পুরো পৃথিবী ঘুরবে, পাপা একটুও বাদ দেবে না। তানশান চোখ তুলে তাকায়, টলটলে নেত্রে বলে, চীনে গিয়ে যদি আমি জিততে পারি তবে আমি সেখানে পড়াশোনা করার সুযোগ পাবো। তপবনের দেহ ম্লান হয়ে আসে ছেলের আকাঙ্ক্ষা শুনে। বাবা হিসেবে ছেলের সব আকাঙ্ক্ষা পূরণ করার নেশা হলেও এই আকাঙ্ক্ষা সে বরাবরই এড়িয়ে যায়। ছেলের এই আকাঙ্ক্ষাটা তার কাছে ভয়ঙ্কর বিদঘুটে লাগে। সন্তানরা কি করে বাবা মায়ের থেকে দূরে যেতে চায়, তাদের বুক পড়ে না? সে তো তানশানের দূরে যাওয়ার কথা শুনলে উন্মাদ হয়ে যায়, ভাবতে পারে না ছেলেটাকে কি করে বোঝাবে তার মাঝে বাবার প্রাণ রয়েছে। সে সব চাওয়া মেনে নেবে, কিন্তু এই চাওয়াটা কখনোই মানবে না। তাই কঠিন স্বরে বলল, পাপা যতদিন বেঁচে আছি ততদিন দেশ ছেড়ে কোথাও যেতে পারবে না তানশান। পাপা মরে যাই, তারপর যেখানে ইচ্ছে সেখানে যাও। রূপকথা তানশান চমকে উঠল তার কঠিন প্রতি উত্তরে। তানশান ফ্যাল করে তাকিয়ে রইল বাবার কঠিন মুখ পানে। অস্ফুট স্বরে বলে ওঠে, পাপা, আমি জানি তোমার উপর আমি অনেক জোর জবরদস্তি করি, কিন্তু সত্য এটাই, আমার বাঁচার প্রথম কোটি তুমি। আমি কোনোভাবেই সজ্ঞানে তোমার নিজের থেকে দূর করতে পারবো না। তাই ভালো হবে এইসব প্রতিযোগিতা বাদ দিয়ে একাডেমিক পড়াশোনায় মনোযোগী হও। পুনশ্চ তপবনের কঠিন গলায় তানশান নির্বাক নীরবে নিজের ঘরে চলে গেল। ছেলের গমনের পানে চেয়ে রূপকথা তড়িঘড়ি করে ঘরে ঢুকল। উৎকণ্ঠা নিয়ে বলল, সামান্য একটা বিষয় নিয়ে ছেলেটার সাথে এত রাগ দেখালেন কেন? যেন আর কোনোদিন এইসব আবদার করার সাহস না পায়। পুনরায় তপবন কঠিন গলায় রূপকথার ক্রুদ্ধ কণ্ঠে বলল, আপনার বাঁচার কারণ তানশান হতে পারে, কিন্তু তানশানকে বেঁচে থাকতে তো দিতে হবে। তপবন কপাল কুঁচকে তাকায়। মানে? ছেলেটা সারা বছর স্কুল, ঘর, কোচিং, পড়াশোনা এগুলোর মাঝে থাকলে ওর তো ক্লান্তি অনুভব হয়। ওরও দম বন্ধ হয়ে আসে সারাক্ষণ এই চার দেয়ালের মাঝে থাকতে। ওরও ইচ্ছে করে একটু ঘোরাফেরা করতে, নিজেকে জানতে, নিজের অর্জিত জ্ঞানকে পরীক্ষা করতে। রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল। তপবন থমথমে মুখে দাঁড়িয়ে রইল। নীরব এক দ্বন্দ্বময় পরিবেশ আলোড়িত হয় কামরা জুড়ে। তপবনের এরকম জেদি মুখ দেখে রূপকথা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মানুষটাকে প্রথম এমন অবুঝ হতে দেখছে। আলগোছে পায়ের উপর দুটো পা, গলদেশে দুটো মেলি হাত অনুভব হতে তপবন দৃষ্টি নামায়। থমথমে মুখে উচ্চতায় অতি ক্ষুদ্র নারীটির কোমর আঁকড়ে ধরল। ভারসাম্য রক্ষা হতে রূপকথা শক্ত করে জড়িয়ে ধরল পুরুষালী গলদেশ। নম্রস্বরে অনুনয় করে বলল, এমন অবুঝের মতো করছেন কেন? আপনি যদি ওর সাথে রাগ দেখান তবে ও কার কাছে যাবে? যে ছেলেটা পড়াশোনায় এত ভালো, তার তো ইচ্ছে করে অজস্র ট্রফি নিজের নামে করতে। জীবনে একটু পরিবর্তন ঘটলে পড়াশোনায় আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সবসময় একই জীবন বয়ে চলা দুঃসহনীয়। তপবন উষ্ণ এক নিঃশ্বাস ফেলে বলল, আমি ওকে আজ পর্যন্ত কখনো পড়াতে এসে একা ছাড়িনি। এত দূর ওকে টিচারের সঙ্গে কোন সাহসে পাঠাবো? আমরা কেউ একজন ওর সাথে যাব, নয়তো রোজ আপু যাবে, কিন্তু প্লিজ যেতে দিন। ছোট মানুষ, নিজেকে চিনুক, জানুক তার কতটা ক্ষমতা। তপবন জেদ ভুলল, ক্ষীণস্বরে বলল। আচ্ছা। রূপকথার মুখে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ তানশানের পাপা। প্রগাঢ় হেসে বলে রূপকথা চট করে মুখ এগিয়ে নিয়ে একটা চুমু দেয় তপবনের বাম গালে। অতঃপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ছেলেটা যে তার মিমির কাছে প্রথম আবদার করেছে, না পূরণ করে উপায় আছে? তানশানের ঘরে ঢুকতেই দেখলো নতশির চুপটি করে বসে আছে ছেলেটা। সে এগিয়ে গিয়ে ছেলের মাথাটা আগলে নেয় নিজের সাথে। তানশান নীরবে লেগে বসলো মিমির সাথে। রূপকথা মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
এতটুকুতে এত মন খারাপ? পাপার তো তোমার জন্য চিন্তা হয়, দূরে পাঠাতে ভয়। তুমি তার কতটা কাছে তা কি জানো না? তবে কেন রাগ করছো? রাগ করিনি। তবে কষ্ট পেয়েছো? তানশান জবাব দিল না। রূপকথা মৃদু হেসে বলল, কিছু পেতে হবে না, সব ভুলে যাও। পাপা রাজি হয়ে গিয়েছে, তোমার ম্যাচ অলিম্পিয়াডে যাওয়ার অনুমতি দিয়েছে সে, কিন্তু সাথে তোমার ফুপি যাবে। তবে তানশানের মাঝে আর সেই প্রসন্নতা দেখা গেল না। সে আনত মুখে বলল, এখন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মিমি রাজি করিয়ে ফেলেছি তোমার পাপাকে, এখন নাকচ করা যাবে না তো। তানশান নতশির বলল, না, আমি যাব না। পাপা মন থেকে যাওয়ার অনুমতি দেয়নি। পাপা মনে মনে কষ্ট পাবে। রূপকথা ম্লান হাসল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা তপবনের দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে ইশারা করলো কিছু এগিয়ে যায় ছেলের কাছে। রূপকথা সরে দাঁড়ালো। ছেলের সামনে চেয়ার টেনে বসে তপবন আঁকড়ে ধরলে ছেলের দুই হাত। ভীষণ আদরের সাথে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আমার কাছে তুমি কতটা মূল্যবান তা যদি শব্দে প্রকাশ করতে পারতাম তবে তো ভালো হতো। আমি প্রায়শই বোঝাতে ব্যর্থ হই তোমায়। পাপা কখনো শুধু শুধু তোমার সাথে রাগ করে না, কিন্তু হয়তো পাপা এইসব বিষয়ে একটু বেশি কঠোর হয়ে যায়। এর একটাই কারণ, আমি তোমায় হারতে ভয় পাই। তপবন থামে, ফের বলতে শুরু করলো, পাপা সরি তানশান, পাপা তোমায় একটু কষ্ট দিতে চাইনি। অলিম্পিয়াডে যেতে চাও? যাবে, কিন্তু ফুপিকে সাথে নিয়ে যাবে। আমি দরকার পড়লে প্রিন্সিপালের সাথে কথা বলবো, নিজ দায়িত্বে তোমাদের দেখে রাখবে। তানশান চোখ তুলে তাকায়, মাথা নেড়ে বলল, আমি যাব না, থাক। তপবন ম্লান হেসে ছেলেকে বুকে জড়িয়ে নিল, বলল, কেন যাবে না? পাপা মন থেকে তোমার যাওয়ার অনুমতি দিচ্ছে, তুমি যাবে আর উইন হয়ে আসবে, ঠিক আছে? পাপাকে আবার হতাশা করো না। তানশানের মুখে হাসি ফুটে উঠল। বাবার কথায় শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। ইউ ওয়েলকাম পাপা। শুধু পাপার এই জানটাকে দেখে শুনে রাখবে, আর সহি সালামতে পুনরায় পাপার হাতে তুলে দেবে, বুঝলে? তানশান হেসে উঠল, দৃঢ় কণ্ঠে বলল, পাপার জানকে একদম সহি সালামতে পাপার হাতে তুলে দিব, প্রমিস। এই তো, গুড বয়, কাম অন। এখন হাসো আর বেশি বেশি ম্যাথ চর্চা করো, উইন হয়ে আসতে হবে কিন্তু। তানশান হাসি মুখে দ্রুত বই খুলে বসলো। তপবন ঘাড় ঘুরিয়ে তাকায়, মুগ্ধ চোখে তাকিয়ে থাকা স্ত্রীর পানে। চোখে মুখে নিদারুণ অসহায়ত্ব। রাজি তো হয়েছে, কিন্তু অন্তঃস্থল তখনও দ্বিধাগ্রস্ত। রূপকথা চোখে আশ্বস্ত করে তাকে। সৃজার সম্মান কর্তৃত্বের অধিকারের দিক দিয়ে মনও তার কাছে বাজেভাবে হেরে গেলেও নিজের লালসাকে হাঁটতে দিল না। তার চাহিদা সে যে করেই হোক পূরণ করবে। আর সেই চাহিদার আরেকটি অংশ ছিল নিজস্ব একটা গাড়ি। সম্পত্তি পরপরই ইমরোজ তাকে নতুন একটা গাড়ি কিনে দেয়। সেটা নিয়ে আজ শহর ঘুরিয়ে বেরিয়েছে সে। বন্ধুদের সাথে নিয়ে আড্ডা করেছে, পার্টি করেছে। রাত 12টা নাগাদ হাস্যোজ্জ্বল মুখে রেস্টুরেন্ট থেকে বের হতে সৃজা হতভম্ব হয়ে গেল। অদূরে রাস্তায় ওপারে পার্ক করে রাখা নিজের সদ্য কেনা কালো গাড়িটা ভাঙাড়ির ন্যায় ভেঙে চুরমার করে ফেলে রাখা সেথায়। নির্জন সড়কে সৃজা আচমকা আর্তনাদ করে উঠল, আমার গাড়ি! তার চিৎকারে আশেপাশে কিছু লোক জড়ো হলো, কিন্তু কেউ ঠিক করে বলতে পারছে না কে করেছেন এই কাজ। তবে কয়েকজন বলল সংঘবদ্ধ কিছু গুন্ডারা এই কাজ করেছে। সৃজার বন্ধুরা পুলিশে ফোন দিল। সৃজা নিজের গাড়িটা ছুঁয়ে ছুঁয়ে ফুপিয়ে কেঁদে উঠল। গতকালই ইমরোজ কিনে দিয়েছিল মার্কেটে অ্যাভেলেবল সবচেয়ে দামি গাড়িটা, অথচ আজ তার শখের জিনিসটা। সৃজা তখন কাঁদছিল, তন্মধ্যে তার ফোনটা বেজে উঠল। লাগাতার ফোন বাজে। সৃজা ফোনটা হাতে তুলে বিদেশি নাম্বার দেখে ভ্রু কুঁচকে গেল। চোখ মুছতে মুছতে ফ্যাস ফ্যাসে গলায় বলল, হ্যালো, কে? অপর প্রান্ত থেকে ভেসে আসলো ধিমি কণ্ঠ, Forget my sweetheart, but I did not. I remember you every second. সৃজা আতঙ্কিত হয়ে পড়ল, সতর্ক কণ্ঠে শুধালো, কে আপনি? তুমি আমায় এত সহজে ভুলে গেলে কি করে সুইটহার্ট? আমার নিজের ওপর রাগ হচ্ছে। আমার সবটুকু সুখ কেড়ে নিয়ে তোমরা সুখে বাস করবে, এটা তো হতে পারে না। আমি সুখে থাকবো না, তোরাও সুখে থাকতে পারবি না। শালির স্লাট। সৃজা চমকে উঠল পূর্ণ কণ্ঠ শুনে। অস্ফুট স্বরে আওড়ালো, এরোজ? এই তো গুড গার্ল, মনে পড়েছে তাই না? এখন থেকে সব সময় মনে রাখবি এই নামটা। যখনই সুখ খুঁজতে যাবি তখনই একবার হলেও মনে করবি এই নামটা, কারণ তোর সুখ ছিনিয়ে নেওয়ার দায়িত্ব আমার। সামান্য গাড়ির জন্য তুই এমন কাঁদছিস আর তোরা আমার জীবন কেড়ে নিয়েছিস। আমায় এতটা বিদঘুটে পরিস্থিতিতে দাঁড় করিয়েছিস যে আজ আমি নিজের হাতে আমার সবচেয়ে প্রিয় জিনিসটুকু হারাতে বাধ্য হয়েছি। আমার কি অবস্থা হচ্ছে বলতো? আমি শ্বাস নিতে পারছি না। এই বুঝি সময় ফুরিয়ে যাচ্ছে, আমি ঘুমোতে পারি না। এই বুঝি আমি তাকে আরেকবার হারিয়ে ফেললাম। এত বিদঘুটে জীবন কারো না হোক।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্তি যখন ঘৃণায় রূপ নেয় তখন সেই প্রতীক্ষিত প্রিয় মুখটিও অন্তঃস্থল ঘৃণায় বিষিয়ে দেয়। 10 বছর যাকে এক নজর দেখার জন্য নীলিমা নরক যন্ত্রণা সহ্য করে মৃত মানুষের ন্যায় বেঁচেছিল, আজ তাকে যত্রতত্র ঘুরে বেড়াতে দেখলেও তার ঘৃণা হয়, রাগ হয়। নীলিমার তীব্র হাহাকার আজ নিছকই এক করুণ উপহাসে পরিণত করে দিয়ে এখন মানুষটা শুধুমাত্র ক্ষমার জন্য তার দুয়ারে এসে দাঁড়ায়। নীলিমা কাঁদতে গিয়েও হেসে ফেলল নিজের করুণ দশায়, কিন্তু নিয়তির দুয়ারে বারবার মাথা ঠুকতে এসে নারাজ। সবসময় নিয়তি তাকে দুঃখের কাঠগড়ায় দাঁড় করাতে পারে না। চোখের পানি মুছে নেয় নীলিমা। চোয়াল শক্ত করে দরজা খুলে সোজা শিকদার বাড়ির মূল ফটকে এসে দাঁড়ালো। ওয়াহেদ 2 কদম এগিয়ে আসলো, অনুনয় করে বলল, আমরা 5 মিনিট বসে কথা বলি নীলিমা। আপনি রোজ রোজ এখন এখানে আসেন কি করে? আপনার স্ত্রী এখন আর আপনাকে হুমকি দেয় না? আপনার ছেলেকে মেরে ফেলছে না? নীলিমার কঠিন স্বরে ওয়াহেদ শ্রান্ত কণ্ঠে বলল, নিহামকে স্কুলে দিয়ে এখানে এসেছি আমি। এখন কতভাবেই এখানে আসতে পারছেন তাই না? অথচ 10টা বছর কি ঠুনকো কারণ দেখিয়ে 3টি জীবন নষ্ট করে দিলেন। আপনার লজ্জা করে না নিজের এই মুখ দেখাতে? হ্যাঁ, আমার 2টা সন্তানের 10 বছরের কষ্টের পরিবর্তে নিজের এই ঠুনকো কারণগুলো দেখাতে লজ্জা করল না? আপনি কি আসলেই বাবা? কখনো আমায় ভালোবেসেছিলেন? আমায় বাদ দিন, আমার সন্তানদের, আমার 2টো ফুটফুটে মেয়েদের কখনো ভালোবেসেছিলেন? ওয়াহেদ নিরুত্তর। জীবনের যে পর্যায়ে নিজের পিতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে সেই বিদঘুটে পর্যায়ে বলার মতো তার কাছে কিছুই নেই। নীলিমা পুনরায় বলল, একটা সন্তানের দোহাই দিয়ে ফেলে আসা 2টা সন্তানকে ভুলে গেলেন। অবশ্য এটাই স্বাভাবিক। ভাগ্যক্রমে পেয়ে যাওয়া অমন রাজ্য ধরে রাখার জন্য তো উত্তরাধিকারীর প্রয়োজন। আর আল্লাহ দিয়েছেও একটা ছেলে। আপনার কি ভাগ্য কারোর নজর না লাগুক, আমার আর আমার সন্তানদেরও না। আমায় একটু বোঝার চেষ্টা করুন নীলিমা। টাকার লোভ আমার কখনোই ছিল না, এটা তোমার থেকে ভালো কে জানে। আমি ভালো করেই জানি আপনাকে। যখন টাকা ছিল না তখন একনিষ্ঠভাবে আমার হয়েছিলেন, আর যখন টাকা পেলেন তখন একনিষ্ঠভাবে আমায় ভুলে গেলেন। আমি আপনার মতো কাপুরুষকে ঘৃণা করি ওয়াহেদ। আপনি ক্ষমা চেয়েছেন, আমি তা মঞ্জুর করলাম, তবে তা মায়ার বশবর্তী হয়ে নয়, বরং আমার জীবন থেকে আপনার শেষ অস্তিত্বটুকু মুছে ফেলার জন্য। আপনার প্রতি আমার কোনো অভিযোগ, রাগ, কষ্ট নেই। আপনি যেটা করেছেন আপনার দিক থেকে সঠিক করেছেন। আমায় দয়া করে তালাক দিয়ে চিরতরে মুক্ত করে দিন, নামে মাত্র এই সম্পর্ক থেকে। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব আমায় 2টো পরীর মা হওয়ার সৌভাগ্য করে দেওয়ার জন্য। কিন্তু দয়া করে নিজের এই মুখ আর দেখাবেন না আমায়। আপনাকে দেখলে, আপনার কথা শুনলে আমার ঘৃণায় অন্তঃস্থল বিষিয়ে আসে, বিশ্বাস করুন। দৃঢ়কণ্ঠে অনুনয় করে বলে নীলিমা অশ্রুসিক্ত নয়ন মুছতে মুছতে বাড়ির ভেতর ঢুকে গেল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা তপবনের মেজো চাচি বাঁকা চোখে চেয়ে বলল, মাইয়া মানুষের অত অভিমান রাখতে নাই। 10 বছর কি কম কষ্ট করলা? এখন একটু সুখ করো, মাইনা নাও যা বলে, আর একটু সুখে ঘর করো, বুঝলা? নীলিমা পা থামিয়ে অবাক পানে তাকায়। মেনে নিবে কি মেনে নিবে? স্বামীর ঠুনকো অজুহাতের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়ে আবার সংসার করবে, নিজেকে পুনরায় দুঃখের জীবনে ধাবিত করবে, নিজের স্বামীকে অন্য একজনের সাথে ভাগ করার মতো যন্ত্রণা সহ্য করবে, নিজের দুধের শিশুর খিদের জন্য ছটফট করা ভুলে যাবে, মতামতের বিরুদ্ধে জোরপূর্বক নিজের বড় মেয়েটাকে বিয়ে দেওয়ার যন্ত্রণা ভুলে যাবে? কোনোদিনও না। চোয়াল শক্ত হয়ে এলো নীলিমা, সুদৃঢ় কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, অভিমান নয় ভাবি, আত্মসম্মান। 10 বছর যখন মাথা উঁচু করে একা একা বাঁচতে পেরেছি, তখন বাকি জীবনটাও কাটাতে পারবো। কিন্তু এমন কোনো মানুষের সাথে দ্বিতীয়বার সংসার করব না যার কাছে আমার আর আমার সন্তানদের কোনো মূল্য নেই। বলেই সে গটগট করে ঘরে ঢুকে দরজা আটকে দিল। ধপ করে বসে পড়ল বিছানায়। তবে আজ আর কান্না আসলো না, কান্নাগুলো শুকিয়ে গিয়েছে ঘৃণাত্মপে। ওয়াহেদ তখন বলহীন দেহে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টি এঁটে আছে জানালার কাছে থাকা সেলাই মেশিনটার দিকে। এটা সে কিনে দিয়েছিল টাকা জমিয়ে। এই একটা মেশিন তাদের কত দুঃখ দূর করেছে, তার অবর্তমানে তার সন্তানদেরও দুঃখ দূর করেছে। তার একটা ছোট্ট দারিদ্রতায় মোড়া সুখময় সংসার ছিল, যেটা সময় আর তার কর্মফলের কারণে আজ চরম ঘৃণ্য ছক অতীতে পরিণত হয়ে গেছে। কর্ণঘোরে আন্দোলিত হলো নীলিমার বলা একটা সম্বোধন, কাপুরুষ। এত কঠিন আর ঘৃণ্য সম্বোধন নিয়ে সে বাঁচবে কি করে? 2টো নারীর বাজেভাবে ঠকে যাওয়ার
এই গল্পে মৌনতা এক নিঃস্ব সত্তা, যার থেকে একটু একটু করে সব হারিয়ে যাচ্ছে তার মাতৃত্বের দম্ভটুকু। যে মাতৃত্বের লড়াই লড়তে লড়তে মৌনতা আজ মৃত্যুর দ্বার প্রান্তে, সেই মাতৃত্ব কি হেরে যাবে? যতই যাই হয়ে যাক না কেন মৌন, ইমরোজ তো নায়েলের বাবা। নায়েল তো চাইবেই বাবার সাথে কথা বলতে। ও কি বোঝে বড়দের দ্বন্দ্ব? মৌনতা অশ্রুসিক্ত নয়নে তাকালো নিশাতের দিকে, ক্রন্দনরত কম্পিত কণ্ঠে বলল, বাবা, তুমি কোন বাবার কথা বলছো খালামণি? আমার মেয়েটা সারা রাত কান্না করতে একটু বাবা মায়ের কাছে ঘুমানোর জন্য, কিন্তু মানুষটা জোর করে ওকে ঘর থেকে বের করে দিত। বাবার বাড়ি ফেরার অপেক্ষায় আমার মেয়েটা সন্ধ্যা থেকে আনন্দিত থাকতো, কিন্তু ওই মানুষটা একটা বারের জন্য কোলেও নিত না। মৌনতা ফুপিয়ে কাঁদছে। এরোজ রক্তাবনেত্রে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে অজস্র ক্ষোভ। মৌনতা চোখের পানি মুছতে মুছতে পুনরায় দৃঢ় কণ্ঠে বলল, আমার মেয়েটার যখন তার বাবাকে খুব প্রয়োজন ছিল, তখন সে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল খালামণি। এখন সব শেষ, আমাদের মামের সকল প্রচেষ্টা অপেক্ষা ফুরিয়ে গিয়েছে। এখন আর আমার মেয়ের তার বাবাকে প্রয়োজন নেই। এখন শুধু ওই বিদঘুটে অধ্যায়কে ভুলে যাওয়ার পালা। আর নাইলকে ভুলতেই হবে ওই নিকৃষ্ট মানুষটাকে, ওর বাবা নেই। মাসুমা ছলছল নেত্রে তাকালো মেয়ের পানে, কিন্তু এরোজ তার অবয়ব থেকে রাগ ক্ষোভ সবটাই একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। চোখে মুখে ফুটে উঠল বিশ্বজয়ের প্রফুল্লতা, নীরব জয়ের উল্লাসে চোখে মুখে ফুটে উঠল অদম্য দুঃসাহস। নিজের পথটুকু আরো মসৃণ করার জন্য ঠিক এতটুকু দৃঢ়তাই যেন তার কাম্য ছিল। নিশাতুষ্ট নিঃশ্বাস ফেলে নম্র স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, নায়েল কখনো আর ইমরোজের সাথে কথা বলবে না। তুমি শান্ত হও আম্মা। এই অবস্থায় শরীর আর মনের ওপর চাপ প্রয়োগ করো না। আমি এক্ষুনি ব্লক করে দেব ইমরোজকে। মৌনতা ভেঙে পড়ে না, বরং দুর্বার গতিতে মেয়েকে কোলে নিয়ে উপরে ছুটে যায়, যেন ইমরোজ নামক নিকৃষ্ট বাবার থেকে সন্তানকে লুকানোর তীব্র প্রচেষ্টা। এরোজ ম্লান হাসলো তার লুকানো দেখে, দৃঢ় কণ্ঠে আওড়ালো, ভয় নেই মৌন, আপনাকে আর আপনার মেয়েকে আমি বহু আগেই আমার মাঝে লুকিয়ে নিয়েছি। সেখানে কোনো অতীত পৌঁছানোর সাধ্য নেই। এরোজের সুপ্ত বাসনাগুলোকে আরো দৃঢ় করে নিল মৌনতার আজ এই একটু দৃঢ়তা। নায়েল অশ্রুসিক্ত নয়নে তাকালো মায়ের পানে, জেদি কণ্ঠে বলল, তুমি কেন আমার পাপার সাথে কথা বলতে দাওনি? আমি পাপার সাথে কথা বলবো। পাপা কেন আমাদের নিতে আসে না? আমি দাদু যাব, ফুপি যাব, বলো পাপা যাব। মৌনতা চোয়াল শক্ত করে বলল, তোমার বাবা নেই নায়েল, তোমার বাবা হারিয়ে গিয়েছে। আর কখনো তোমার বাবা আমাদের নিতে আসবে না। আমরা আর কখনো বাবার সাথে থাকবো না। কেন থাকবো না? বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, আর কখনো আসবে না নায়েল। আসবে না? না, তুমি আর কখনো বাবার কাছে যেতে চাইবে না, তাহলে কিন্তু মা হারিয়ে যাবে নায়েল। না, তুমি হারবে না। নায়েল জেদি কণ্ঠে বলে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মেয়েকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিয়ে মৌনতা মেয়ের চুলের গোছায় অজস্র চুমু দিল, কণ্ঠনত গলায় বলল, মায়ের আর শক্তি নেই তোমাকে কষ্ট পেতে দেখার নাইল। আমি জানি না তোমার সাথে অন্যায় করছি কি না, কিন্তু ইমরোজ কখনোই তোমার বাবা হতে পারবে না। সারা জীবন দুঃখ পাওয়ার থেকে বাবার থেকে এটুকু দূরত্বই তোমার জন্য উত্তম। নায়েল কিছুই বুঝলো না মায়ের কথা। ছোট্ট মস্তিষ্ক শুধু এতটুকুই বুঝলো, মা বাবার কথা শুনলে রেগে যায়, মা বাবার সাথে কথা বলতে দিতে চায় না, দেখা করতে দিতে চায়। সময়গুলো সুখের মতোই ক্ষণস্থায়ী, চোখের পলকে সপ্তাহ গড়ায়। সকাল 7টা, রূপকথা ছেলে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে শেষবারের মতো চেক করে নিল। তানশান ঘড়ি পড়তে পড়তে তাড়া দিয়ে বলল, মিমি হয়েছে, এত কিছু কেন দিচ্ছেন? মাথা চুলকাতে থাকা রূপকথার মাথায় তৎক্ষণাৎ আরো কিছু আসলো। আচমকা সে ঝড়ের গতিতে ছুটতে ছুটতে বলল, আরে তানশান, ড্রাই ফ্রুটসে কোটে দিতে মনে নেই। হায় আল্লাহ। রূপকথা ছুটলো পুনরায়। তানশান পেছন থেকে চেঁচিয়ে উঠল, আরে ড্রাই ফ্রুটস দিয়ে কি করব মিমি? আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি যে আপনি যা যা পারছেন তাই ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন? রূপকথা শুনল না তানশানের বারণ। তপবন বোনের ব্যাগ হাতে ছেলের ঘরে ঢুকতেই বলল, হয়নি তানশান, তোমার 7:30টার মধ্যে স্কুলে যেতে হবে। আমার হয়েছে বাবা, কিন্তু মিমির হয়নি। সে যা পাচ্ছে আমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। তপবন কিছু বলতে যাবে, তার আগে রূপকথা ছুটে ঘরে ঢুকলো, ব্যস্ত কণ্ঠে বলল, এই যে ড্রাই ফ্রুটস, আর এই বাটিতে 4টা ডিম সিদ্ধ, আর এই বোতলে তোমার ইলেকট্রোলাইট গুলো গুলিয়ে দিয়েছি আমি। তানশান বিরক্তি নিয়ে তাকায় মিমির পানে। তপবন স্মিত হাসলো রূপকথার উদ্বিগ্ন মুখটি দেখে, চোখে মুখে মাতৃসুলভ চিন্তা, স্নেহ, যত্ন।
সে এখন পর্যন্ত কাউকে গর্ভে ধারণ করেনি, তবুও তার অন্তরাত্মা মাতৃত্বের মহিমায় বলীয়ান। যে মাতৃত্ব সৎ সন্তান কিংবা নিজের সন্তানের মধ্যে ফারাক করতে জানে না। প্রকৃত নারী এবং প্রকৃত মায়ের সংজ্ঞা বোধহয় এখানে পরিপূর্ণতা পায়। রূপকথা ছেলের কাটা কাটা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, নিজের খেয়াল রাখবে। অচেনা কেউ ডাকলে যাবে না, কিছু দিলেও খাবে না, নাকের কাছে কোনো কিছু গান নিতে দিলেও নেবে না। সবসময় টিচারদের সাথে থাকবে, হ্যাঁ? আর ফুপিকেও দেখে রাখবে, ঠিক আছে? তানশান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমি বাচ্চা নই মিমি, এগুলো তো আমি জানি। আমরা জানা জিনিসকেই বেশি অবহেলা করি, বুঝলে? যাও, আমি জানি তুমি জিতেই আসবে। তানশানের মুখে হাসি ফুটে উঠল মিমির দৃঢ় বিশ্বাসে। তপবন ছেলে আর বোনকে নিয়ে নিচে নামে। সে একাই যাচ্ছে তানশান আর রোজকে স্কুলের বাসে উঠিয়ে দিতে। 8টায় ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে। রোজ ছ্যানছ্যান করছে, সে যেতে চায় না, কিন্তু তানশানের জেদের কারণে তাকে যেতে হচ্ছে। উপরন্তু তার শরীরটা খারাপ যাচ্ছে। রূপকথা পাণ্ডুর মুখে নিচে নামলে তপবন তা দেখে দীর্ঘশ্বাস ফেলল, বলল, সাথে যেতে চাইলে চলো, কিন্তু এমন মুখ করে রাখার কোনো মানে হয় না। রূপকথা বিমর্ষ মুখে মাথা নেড়ে নাকচ করল। আপুজান, আমার ঔষধ আছে, নাস্তা বানাতে হবে। তবে হাসো। রূপকথা তার কথা মতো দাঁত বের করে মেকি হেসে দেখালো। তপবন ঠোঁটে ঠোঁট চেপে বলল, পাজি মেয়ে। তো আমার হাসি আসছে না, আমি হাসবো কি করে? তপবন ডানে বামে মাথা নাড়ালো। মন খারাপ করার কথা তার, অথচ মেয়েটা গতকাল রাত থেকেই মুখটা বাংলার পেঁচার মতো করে বসে আছে। তার মাথা খেয়ে নিচ্ছে তানশানকে ছাড়া। তার নাকি নিজেকে শূন্য মনে হয়। কিসব অদ্ভুত কথা! সে কি মানুষ না? নির্জনা বেগম নাতির চুল গুছিয়ে দিতে দিতে অসন্তোষের সাথে বলল, এই এত দূর একটা প্রতিযোগিতার জন্য যাওয়া কি খুব প্রয়োজন ছিল দাদু ভাই? 7 দিন দাদুকে চিন্তায় রাখবে? আমার এমনিতেই প্রেশার ফল করছে কদিন যাবত, নিজের খেয়াল রাখবে। তানশান বিরক্ত হয়ে বলল, আমি এখন অনেক বড় হয়েছি দাদুমণি। বড় হলে আমায় নিজের লিজ বানিয়ে টানছো কেন? একা একাই যাও, আমি বড় হয়েছি দাদুমণি। রোজ মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল। তানশান রাগান্বিত দৃষ্টিতে তাকায় ফুপুর দিকে, ক্রুদ্ধ কণ্ঠে বলল, এর জন্যই ফুপিকে আমি নিতে চাইনি বাবা। তার মতো নেকা ঝামেলার মানুষের সাথে আমি 1 সপ্তাহ থাকবো কি করে? কি ইরিটেটিং! মুখ সামলে কথা বলো রোবটের বাচ্চা। রোজ তেতে উঠল। তপবন ধমকে উঠল দুজনকে। রোজ তানশান, বারবার একটা সীমা আছে। দুজন ভদ্রভাবে যাবে, ভদ্রভাবে আসবে, একটু ঝগড়াঝাটি যেন না হয়। দুজনই মুখ বাঁকালো। তপবন হতাশার নিঃশ্বাস ফেলে বলল, রোজ, তুমি তো বড়, তুমি কেন ওর সাথে তর্ক করো? আমি ইচ্ছে করে করি না ভাইজান, তোমার ছেলে করে। দুজন এভাবে একে অপরের উপর দোষ চাপাতে মগ্ন হয়। রূপকথা ছেলেকে শাসায়। অতঃপর দাদা দাদুর থেকে বিদায় নিয়ে তারা 3জন গাড়ির কাছে এগিয়ে গেল, কিন্তু উঠতে গিয়েও তপবন ছেলেকে আটকে দিল। তানশান চোখ তুলে তাকায় বাবার মুখ পানে। তপবন মিহিসরে বলল, মিমিকে বলে আসো। সহসা তানশানের সম্বিত ফিরল। সে চকিতে পিছু ফিরে তাকাতেই দেখল রূপকথা সদর দরজা আঁকড়ে দাঁড়িয়ে আছে। বিনা বিলম্বে সে ছুটে যায়। নিজের সর্বস্ব দিয়েও যখন পরিবর্তে খুব অল্প কিছু প্রতিদান ভালোবাসা ফিরে পায়, তখন সেটা বেদনাদায়ক। রূপকথারও মন খারাপ হচ্ছিল। তানশান সবার থেকে বিদায় নিল, তার থেকে নেয়নি বলে, কিন্তু সে অনুভূতি নিদারুণভাবে থমকে গেল। ছুটে এসে কেউ জড়িয়ে ধরতেই রূপকথা হকচকায়। প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলে যায় কিয়ৎকালের জন্য। তানশান ক্ষীণস্বরে বলল, থ্যাংক ইউ মিমি, বাবাকে রাজি করানোর জন্য। আসছি। হ্যাঁ, আপনি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবেন, ফাঁকিবাজি করবেন না। আমি আপনার জন্য উপকার নিয়ে আসবো। মেয়েটার নেত্রদয় ছলছল করে উঠল। এই যে প্রথমবারের মতো মনে হলো সে সত্যিই কারোর মা। রূপকথা কাঁপা কাঁপা হাতে ছেলেটার পিঠে হাত রাখলো, আলতো হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট টিচারের কথা অমান্য করার সাধ্য আমার আছে নাকি? যা যা কমপ্লিট করতে বলেছো সব কমপ্লিট করে রাখবো আমি, নিজের খেয়াল রেখো, হ্যাঁ? তানশান তাকে ছেড়ে দিয়ে হাসি মুখে মাথা নেড়ে পুনরায় ছুটে যায় বাবার কাছে। তপবন গাড়ি স্টার্ট দিতে দিতে নিজের ছোট্ট স্ত্রীকে এক পলক দেখে নেয়। মেয়েটা চোখ মুছতে ব্যস্ত। মেয়েটা খুব করে চায় তার ছেলেটার মা হতে। তার সকল প্রচেষ্টা সে লক্ষ্য করে, কিন্তু কখনো জোর করে না ছেলের উপর। তবে এখন মনে হলো জোর জবরদস্তি নয়, বরং এটা মেয়েটার প্রাপ্য। আর তানশানের দায়িত্ব রূপকথাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার। দীর্ঘ 2.5 মাস পর তপবন সচক্ষে তৃষানকে দেখতে পেল। চোখে মুখে ভরপুর গাম্ভীর্যতা নিয়ে এগিয়ে গেল ছেলেটার কাছে। তৃষান চোয়াল শক্ত করে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। ক্রমেই নিজের দুর্বলতা লুকানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো। তপবন স্পষ্ট দেখল তার অস্বাভাবিক আচরণ, তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ভীষণ সাবলীল কণ্ঠে বলল, তৃষান, ওদের খেয়াল রেখো। আমি তোমার বাবার কথা মতো তোমার বসে হতে ছাড়ছি। তৃষান নতশির থমথমে মুখে বলল, জি ভাইজান। তপবন মৃদু হাসল। বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে ছেলেটার বাহু চাপড়ে বলল,
তুমি আমার দেখা সবচেয়ে দুরন্ত আর মেধাবী ছেলে। ঠুনকো কোনো কিছু তোমার বিভ্রান্ত করার ক্ষমতা রাখবে না। ভালো থেকো। আমি জানি তুমি নিজেকে সামলে একটা ভালো পর্যায়ে পৌঁছাবে। আমার দোয়া থাকবে তোমার জন্য। তৃষান জানে এই কথাগুলোর মানে, কিন্তু তপবন যেটা বিভ্রান্ত বলে আখ্যায়িত করলো সেটা তার জীবনে করা সবচেয়ে সুন্দর ভুল। সেটা ভাবলে গুনাহ হয়, অথচ ওই ভাবনাটুকুই জুড়ে থাকে অপার্থিব সুখ। ছেলে আর বোনকে বাসে তুলে দিয়ে তপবন বাড়ির পথ ধরে। এক মনে ড্রাইভ করতে করতে তার মনে পড়ে রূপকথার বলা কিছু কথা। সারাদিন চার দেয়ালের মাঝে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। সবার ইচ্ছে করে প্রাত্যহিক জীবন ব্যবস্থা থেকে একটু বেরিয়ে ঘোরাফেরা করতে, নিজেকে জানতে। তপবনের ললাটে ভাঁজ দৃঢ় হয়। গাড়ির স্পিড বাড়াতে বাড়াতে গভীর ভাবনায় ডুবে গেল। তার জীবনটা বয়সের তালে পরিপূর্ণ হলেও রূপকথার জীবন আর বয়স দুটোই অন্যরকম রঙিন। সে রূপকথার জীবনের রং ছিনিয়ে নিতে পারে না। ওর চাওয়া পাওয়াগুলোকে সংসার আর জীবনের চাপে উপেক্ষা করতে পারে না। বসার ঘরে তখন তকদির শিকদার চা পান করছিলেন। গাড়ির চাবি হাতে তপবন ধীর কদমে ঢুকে বাবার সামনে সোফায় বসলো। তকদির শিকদার চায়ে চুমুক দিতে দিতে শুধালেন, ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছো? গাড়ি ছেড়েছে? ছাড়ার পরে আসতে। সমস্যা নেই, ওখানে অনেক অভিভাবক আর টিচার রয়েছে। আচ্ছা। তপবন বাবার দিকে ইতস্তত দৃষ্টি ফেলে পা নাড়াচ্ছে আর হাত নাড়াচ্ছে। মূলত সে যখন গভীর চিন্তা থাকে তখন এমন অদ্ভুত আচরণ করে। তকদির শিকদার খেয়াল করলেন ছেলের বিচলন, শুধালেন, কিছু বলবে? চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? তপবন হাসার চেষ্টা করলো, কাঁধ ঝাঁকিয়ে বলল, না আব্বু, তেমন কিছু না। বলেই তপবন ঘাড় চুলকালো আর চোখে তাকালো পত্রিকা পড়তে ব্যস্ত বাবার মুখ পানে। কিছু তো সে বলতে চাইছে, কিন্তু এই বয়সে সে বাবাকে কি করে বলবে? মনের কথা এ নিয়ে ইতস্তত বোধ করছে। কি লজ্জার বিষয়। কিছু বলার কথা থাকলে বলো। তোমায় তো চিন্তিত দেখাচ্ছে। পুনরায় বাবার কথায় তপবন গলা খাকারি দিয়ে ইতস্ততা ছেড়ে ফেললো। চাপা স্বরে বলল, আব্বু, রূপকথা তো ছোট মানুষ। ওর বয়সে সবাই যেখানে পড়াশোনা, বাবা মায়ের সাথে সময় কাটানো, ঘোরাফেরা করছে, জীবন উপভোগ করছে, সেখানে ও সংসার, স্বামী, সন্তান আর পড়াশোনা এত সব কঠিন দায়িত্ব পালন করছে। কখনো কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি ওর। ও কখনো আবদার করে না কোনো কিছুর। তাই আর কি ভাবছিলাম যে ওকে কটা দিন কোথা থেকে ঘুরে নিয়ে আনি, ওরও ভালো লাগবে। তকদির শিকদার ফেল ফেল করে তাকিয়ে রইলেন নিজের আধবুড়ো ছেলের দিকে। এই বয়সে এসে এইটুকু কথা বলার জন্য বাবা থেকে অনুমতি নিতে হবে। সে হতবাক হয়ে বলল, তা এমন চোরের মতো আমার কাছে বলছো কেন? আমার কাছে বললেই তো বা হবে না? আমার কাছে বললেই বা হবে কেন? তুমি কি ছোট মানুষ যে আমি বকা দেব? তুমি আমার স্ত্রীকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাবে, বলা লাগবে কেন? তপবন ইতস্তত করে বলল, পুরো অফিসের দায়িত্ব তো আমার উপর আব্বু। আমি চাইলেও হুট করে কোনো কাজ করতে পারি না। অফিস আমি দেখে নেব, তুমি যাও তো বড় বৌমাকে নিয়ে ঘুরতে। এতটুকু একটা মেয়ে এত দায়িত্ব সহকারে পুরো বাড়ি সামলে রাখে, এটা অনেক বিশাল ব্যাপার। আমার উচিত ছিল আরও আগেই তোমাদের দায়িত্ব থেকে একটু অব্যাহত দেওয়া। যাও যাও, যেখানে ইচ্ছা যতদিনের জন্য যেতে চাও যাও, আমি অফিস ঠিক সামলে নেব। তপবনের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ আব্বু, আমি তোমার উপর বেশি দিন চাপ দেব না। শুধু এক সপ্তাহ তুমি অফিসটা একটু সামলে নাও, আর আমি অফিসে সবাইকে সব নির্দেশনা দিয়ে যাব। এত দুশ্চিন্তা করতে হবে না তোমায়, যতদিন ইচ্ছা ঘুরে আসো। তপবন বাবার থেকে বিদায় নিয়ে ত্রস্ত পায়ে ছুটল রান্নাঘরে। রূপকথা তখন ব্যস্ত সকলের নাস্তা বানাতে। আচমকা কেউ পিছন থেকে জড়িয়ে ধরতে সে হকচকিয়ে পিছু ফিরে তাকায়। তপবনকে দেখেই চঞ্চল কণ্ঠে শুধালো, কাঞ্চনে গাড়ি ছেড়ে দিয়েছে? রূপকথা ভয়ের তো দৃষ্টি ফেললো আশেপাশে। চাপা স্বরে বলল, ছাড়ুন আমায়, জবাব আসবে। তপবন ভ্রুক্ষেপ করে না তার কথার। মিহিস্বরে ডেকে ওঠে, রূপকথা, মেঘ শুয়েছ? মেঘ ছোঁয়া যায়? যাই। শুয়েছ? না। পাহাড় দেখেছ? না। সমুদ্রের পাড়ে খালি পায়ে হেঁটেছ? 1 ঘন্টার মধ্যে 7 দিনের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে তৈরি হবে। রূপকথা ঘাড় ঘুরিয়ে তাকায়। কেন? তপবন তাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। মৃদু হেসে বলল, আমার একান্ত ব্যক্তিগত রূপকথার রাজ্যকে সৃষ্টিকর্তার সৃষ্ট এক নতুন রূপকথার রাজ্যে নিয়ে যাব, যেখানে সকল দায়িত্বের ভার চাপিয়ে সে শুধু তপবন সিদ্দিকের ব্যক্তিগত মানুষ হিসেবে নিজেকে চিনবে। যাবে? খুন্তি হাতে রূপকথা কোমরে হাত দিয়ে সরু চোখে তাকায় সম্মুখের লোকটির দিকে। এক বুড়ো লোক ম্যাট্রিচার থেকে হঠাৎ এত কাব্যিক হয়ে গেল কি করে? জীবনের দৌড়ে তপবন বহুদূর এগিয়ে গেলেও জীবনের স্বর্ণালী মুহূর্তে থাকা স্ত্রীর পানে পিছু
ফিরে তাকাতে ভুলল না। মেয়েটির বাড়ন্ত বয়সটিকে বেরং হতে দিতে নারাজ। যেই মেয়েটি তার জীবনের এই ধূসর রিক্ত লহমাটুকু রঙিন করে তুলেছে, সে কি করে তার জীবনের রংটুকু ম্লান হতে দেবে? বরং সে আরও একবার জীবনকে রাঙিয়ে তুলবে মেয়েটির রঙে। তাই মেয়েটির যুবতী মনের আকাঙ্ক্ষা, চাহিদা, ইচ্ছা স্বাধীনতায় কোনোরূপ হস্তক্ষেপ না করে তার প্রতিটা ইচ্ছা সহযাত্রী হয়ে নিজেই পা মেলালো পথে। যেন জীবনের এই শ্রেষ্ঠ সময়গুলো হারিয়ে ফেলার আক্ষেপ কোনোদিনও বিষাদ হয়ে মেয়েটির মনকে কুড়ে কুড়ে খেতে না পারে। রূপকথা নির্নিমেষ চোখে লোকটির কাণ্ড কারখানা দেখছিল। কিছুটা উৎকণ্ঠা নিয়ে শুধালো, আপনার কি মতিভ্রম হয়েছে তানসিনা পাপা? ব্যাগ গোছাতে মগ্ন তপবন মৃদু হেসে বলল, যার ঘরে এমন এক রূপকথা রাজকুমারী থাকে তার মতিভ্রম হবে না তো কার হবে বলো? পুনশ্চ মানুষটার মুখে এমন অপ্রত্যাশিত মিঠে কথা শুনে রূপকথা পিটপিট করে চাইলেও পরক্ষণেই মুখটা থমথমে করে বলল, তানসিনা পাপা, আজ কি মাথায় কোনো চোট পেয়েছেন? তপবন এবার কিছুটা হতাশ হয়ে তাকালো। মাথায় চোট পাবো কেন? পাননি? হুম। তবে আজে বাজে বকছেন কেন? আপনার মুখে এমন অভাবনীয় কথাবার্তা বড়ই অদ্ভুত লাগছে। তপবন এবার কাজ থামিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। দৃষ্টিতে কৃত্রিম বিরক্তি নিয়ে শুধালো। অদ্ভুত কি বললাম শুনি? তার সেই বিরক্তিতে তোয়াক্কা না করে রূপকথা সোজাসুজি বলল, আপনার মতো রাশ ভারী মানুষের মুখে এত রোমান্টিক বলি মানায় না। আপনার মুখে বরং ওটাই মানায় যে রূপকথা পড়তে বসো, রূপকথা ড্রাই ফ্রুটস খাও, রূপকথা ভারী শাড়ি পরো না, হয়তো ছোটাছুটি করো না। তপবন এবার মৃদু অসন্তোষের সুরে বলল, রোমান্টিক না হলে বুড়ো লোক, আর রোমান্টিক হলে বলে এসব আমার মুখে মানায় না। আমি ঠিক কি করবো বলো তো? মানুষটা তার জন্য পরিবর্তন হতে চায়, এটাই রূপকথার কাছে অভাবনীয় এক পাওয়া। চোখে মুখে আছড়ে পড়া সুখের উজ্জ্বলতা নিয়ে রূপকথা মৃদু হাসল ক্ষীণ স্বরে বলল, যেমন ছিলেন তেমনই থাকবেন সব সময়। আমি আপনার এই সত্তার প্রেমে পড়েছিলাম, তাই কখনো কোনো কিছুর জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না। মেয়েটি চমৎকার সেই শব্দ বুননে তপবন ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়েটির মুখশ্রীনে চিন্তাভাবনাগুলো স্বচ্ছ অপার্থিব সৌন্দর্যে মোড়া। এই স্বচ্ছতাই বোধহয় তাদের অসম বয়সের সম্পর্কের মজবুত ভিত্তি। হাতের কাজ পুরোপুরি ছেড়ে তপবন সোজা হয়ে দাঁড়ালো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি যেমনই ছিলাম তেমনই আছি, শুধু পরিবর্তিত তুমিটাকে ফিরিয়ে আনতে চাইছি। আমি মোটেই পরিবর্তন হইনি। রূপকথা দৃঢ় কণ্ঠে তপবন মৃদু হেসে বলল, তুমি পরিবর্তন হওনি, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তোমার অচিরে পরিবর্তন করে দিয়েছে। তা তুমি টের পাচ্ছ না? আমার জীবন কঠিন নয়, যার জীবনে আপনি আছেন তার জীবন কঠিন হতেই পারে না। তপবন স্মিত হাসলো। তার দৃঢ় কণ্ঠে মিহিস্বরে বলল, তবে এত তর্ক করছো কেন? চলো জীবনটাকে আর একটু সহজ সরল সুন্দরভাবে উপভোগ করি। রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মু আব্বু যান বয়স্ক মানুষ, তাদের দেখবে কে? তারা জীবন নিয়ে আমাদের থেকেও শৌখিন। তারা জীবনকে যতটা সহজ আর সুন্দরভাবে উপভোগ করে তার এক ভাগও তুমি কল্পনা করতে পারবে না। তাদের চিন্তা করো না, জবা আর মাজুদা চাষি তাদের দেখে রাখবে। তপবনের কথায় রূপকথা আশ্বস্ত হলেও অন্তঃস্থলে গেঁথে যাওয়া দায়িত্ববোধ তাকে ক্রমাগত খোঁচা দিয়ে যায়। তবুও তপবনের একরোখা কথায় রাজি না হয়ে উপায় নেই। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসো, আমাদের 10টার মধ্যে বের হতে হবে। রূপকথা তৈরি হতে গেল। 5 মিনিট নাগাদ বের হতেই দেখলো তপবন ব্যাগে 2টা বই ঢুকাচ্ছে। তা দেখে বই বিমুখ পড়াচোর মেয়েটি চেঁচিয়ে উঠল, আরে আরে, বই ঢোকাচ্ছেন কেন? তপবন ঘাড় ঘুরিয়ে তাকায় স্কাই ব্লু রঙা ফ্রক আর সাদা ঢিলেঢোলা সালোয়ার আর ওড়না পরা মেয়েটির পানে। শাড়ি ব্যতীত অন্য পোশাকে মেয়েটিকে ছোট্ট একটা পিচ্চি মেয়ে লাগে। চিরায়ত বউ বউ স্নিগ্ধতা আর থাকে না, তবে যেটা থাকে সেটা একটু বেশি মায়াবী আর আকর্ষণীয়। সে গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, অবসরে পড়তে পারবে। সহসা রূপকথা তেতে উঠল, বুড়ো লোক, আপনাকে কি আমি শুধু শুধু বলি যে রোমান্টিক হওয়া ব্যর্থ চেষ্টা কখনো করবেন না? এই দেখুন সাক্ষাৎ প্রমাণ। বউকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, সাথে বই নিয়ে। স্বামীর সাথে ঘুরতে গিয়ে কেউ বই পড়ে? তপবনের ভ্রু উঁচিয়ে গেল মেয়েটির কথায়। শানিত কণ্ঠে শুধালো, তবে কি করে স্বামীর সাথে ঘুরতে গিয়ে? আরে প্রেম করে, প্রেম কিচ্ছু বোঝে না। বলেই রূপকথা বইগুলো ছিনিয়ে নিয়ে লুকিয়ে রাখলো। তপবন থমথমে মুখে আওড়ালো। পড়াশোর মেয়ে। 10 মিনিটের মাঝে তারা তৈরি হয়ে নিচে নামতে দেখলো বসার ঘরে নির্জনা বেগম বসে আছেন। তপবন আগেই মাকে জানিয়েছে। নির্জনা বেগম দুজনকে দেখতে মৃদু হাসলেন। তৈরি হয়ে গিয়েছো? বেরিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গিয়েছে। এই অল্প সময় ঘুরতে তোমাদের কষ্ট হয়ে যাবে। আরো 1 সপ্তাহ থেকে আসতে পারতে তো। তানসা না আসলে আমরা দেখে রাখবো ওকে। বাবা মায়ের উপর ভরসা নেই তোমার তপবন?
তপবন ড্রাইভারের হাতে লাগেজ দিয়ে বলল, এতটুকু সময় যথেষ্ট আম্মা। তানশানের জন্য আমি একটু চিন্তা করি না, কিন্তু রূপকথার কলেজ আছে, সামনেই পরীক্ষা। আর আমি অফিস পুরোটা আব্বুর উপর দিয়ে রেখেছি। আব্বু খুব একটা বুঝে উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে যাও, তবে সাবধানে ড্রাইভ করবে। আসছি আম্মা, আপনার কিছু প্রয়োজন হলে রাশেদকে বলবেন, ওকে আমি বলে রেখেছি। এত চিন্তা করো না। মা ছেলের কথা হতেই রূপকথা আড়ষ্ট বদনে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।